শুরুতেই বাজেট প্রসঙ্গ। নতুন সরকারের অধীনে প্রথমবারের মতো জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করল তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। 2026-27 অর্থ বছরের জন্য 9,38,000 কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাজেটে 6.5% প্রবৃদ্ধি অর্জন এবং মূল্যস্ফীতি 7.5% নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রস্তাবিত বাজেটে মোট জিডিপির আকার ধরা হয়েছে 68,30,000 কোটি টাকা। বাজেটে ঘাটতি দাঁড়াচ্ছে 2,43,000 কোটি টাকা। এই বিশাল ঘাটতি পূরণে সরকার অভ্যন্তরীণ উৎস থেকে 1,27,000 কোটি টাকা এবং বৈদেশিক ঋণ ও অনুদান থেকে 1,16,000 কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা করেছে। ইউসুফ আলীর রিপোর্ট। জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে বৃহস্পতিবার দুপুর 3টায় শুরু হয় জাতীয় সংসদের বাজেট অধিবেশন। মাননীয় অর্থমন্ত্রী, আপনি বাজেট উপস্থাপনের জন্য অনুমতি চাইতে পারেন। অর্থমন্ত্রী হিসেবে প্রথম এবং দেশের 55তম বাজেট সংসদে উপস্থাপন করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, বাজেটের মোট আকার 9,38,000 কোটি টাকা। মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 6,95,000 কোটি টাকা, যার ফলে সামগ্রিক বাজেটে ঘাটতি দাঁড়াচ্ছে 2,43,000 কোটি টাকা। এই বিশাল ঘাটতি পূরণে সরকার অভ্যন্তরীণ উৎস থেকে 1,27,000 কোটি টাকা এবং বৈদেশিক ঋণ ও অনুদান থেকে 1,16,000 কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা করেছে। মাননীয় স্পিকার, 1,30,000 কোটি টাকা থেকে 8,12,000 কোটি টাকা বর্তমানে বাংলাদেশের ঋণ হয়েছে। আমরা বর্তমান মধ্যম মানের ঝুঁকি থেকে নিম্ন ঝুঁকির ঋণ মানে ফিরে আসতে চাই। তাই আমরা রাজস্ব বৃদ্ধির মাধ্যমে বাজেট ঘাটতি একটি সহনীয় পর্যায়ে রেখে ঋণ ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে চাই। প্রস্তাবিত বাজেটে জিডিপির আকার ধরা হয়েছে 68,30,024 কোটি টাকা। আগামী অর্থবছরে মূল্যস্ফীতি 7.5% নামিয়ে আনা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি 6.5% উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। 2030-31 অর্থবছরের মধ্যে আমরা দেশের প্রকৃত জিডিপির 8.5% উন্নীত করতে, মূল্যস্ফীতি 5% নামিয়ে আনতে, প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের পরিমাণ জিডিপির 2% উন্নীত করতে এবং মোট বিনিয়োগকে জিডিপির 40% উন্নীত করতে চাই। বিগত সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি মেরামতের উপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন অর্থমন্ত্রী। ফ্যাসিবাদী শাসনামলে অর্থনৈতিক নীতি পরিকল্পনায় বৃহত্তর জাতীয় স্বার্থকে জলাঞ্জলি দিয়ে ক্ষুদ্র দলীয় ও গোষ্ঠীগত দুরভিসন্ধি ছিল প্রধান প্রবণতা। সরকার গঠনের পর দ্রুততম সময়ের মধ্যে সেই লক্ষ্যে আমরা ইতিমধ্যে কাজও শুরু করেছি। সামাজিক নিরাপত্তার আওতা বাড়িয়ে জীবনচক্র ভিত্তিক সুরক্ষা বলয় গড়ে তোলার লক্ষ্য রাখা হয়েছে বাজেটে। 65 বছরের ঊর্ধ্বে সিনিয়র সিটিজেনদের জন্য ট্রেনে সম্পূর্ণ ফ্রি এবং মেট্রো রেল ভাড়ায় 25% ছাড় দেওয়া হবে। অর্থমন্ত্রী আশা প্রকাশ করেন, এসব পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে 2034 সালের মধ্যে বাংলাদেশ $1 ট্রিলিয়ন অর্থনীতিতে পরিণত হতে পারে। নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন এবং ভঙ্গুর অর্থনীতি মেরামত করতে এ যাবৎকালের সবচেয়ে বড় বাজেট পেশ করা হলো জাতীয় সংসদে। এ বাজেটে অবকাঠামোগত উন্নয়নের চেয়ে মানব সম্পদ উন্নয়নকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। জাতীয় সংসদ ভবন থেকে ইউসুফ আলী, মাই টিভি। 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের অর্থ বিলে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বিকেলে জাতীয় সংসদে নিজ অফিসে তিনি অর্থ বিলে স্বাক্ষর করেন। এর আগে সকালে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দেয়া হয়। সকালে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সহ মন্ত্রিপরিষদের অন্য সদস্যরা অংশ নেন।
দেশীয় শিল্পের সুরক্ষা, বিনিয়োগ বাড়ানো ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নিয়ে উপস্থাপিত হল 2026-27 অর্থ বছরের বাজেট। প্রস্তাবিত কর ও শুল্ক কাঠামোয় কিছু পণ্যের দাম কমলেও বাজেটে বাড়ছে কিছু বিলাসী ও আমদানি নির্ভর পণ্যের দাম। এছাড়া বাড়ছে করমুক্ত আয়ের সীমা। ভোক্তার স্বস্তি আর খরচের হিসাব, কোন পণ্যে কি প্রভাব পড়বে তা জানাচ্ছেন শবনম অবনী। দেশে উৎপাদিত টেলিভিশন, ফ্রিজ, এসি ও হাউসহোল্ড পণ্যের ভ্যাট কমানোর প্রস্তাব আসছে। পাশাপাশি এসব পণ্যের কাঁচামাল আমদানিতে শুল্ক সুবিধা থাকলেও স্থানীয় উৎপাদন বাড়বে এবং কমতে পারে দাম। চিকিৎসা খাতেও মিলতে পারে স্বস্তি। ওষুধের কাঁচামাল, ক্যান্সারের ওষুধ, হার্টের রিং, চোখের লেন্স এবং কিডনি ডায়ালাইসিস ফিল্টারের কর ছাড়ের ফলে কমতে পারে চিকিৎসা ব্যয়। নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের তালিকায় রয়েছে চাল, গম, আলু, পেঁয়াজ, রসুন, আদা, মাছ, মাংস, ভোজ্যতেল সহ প্রায় 60টি পণ্য। এসব পণ্যের উৎসে কর কমানোর প্রস্তাবে বাজারে দাম কমার আশা করা হচ্ছে। প্রযুক্তি খাতেও রয়েছে সুবিধা। কম্পিউটার, প্রিন্টার, মনিটর ও মোবাইল ফোনের কাঁচামালে কর কমলে দেশে তৈরি প্রযুক্তি পণ্যের দাম কমতে পারে। মোবাইল সিমের নির্দিষ্ট কর বাতিলের প্রস্তাবও রয়েছে। পরিবেশ বান্ধব জ্বালানি ও যানবাহনে কর সুবিধা দেওয়ার পরিকল্পনা রয়েছে। সৌরবিদ্যুৎ, ব্যাটারি, ইলেকট্রিক গাড়ি ও ই-বাইক উৎপাদনে রেয়াত দিলে এ খাতে বিনিয়োগ বাড়ার আশা করা হচ্ছে। অন্যদিকে বাড়তে পারে কিছু পণ্যের দাম। দেশীয় উৎপাদকদের সুরক্ষায় আমদানি করা কাজু বাদামের শুল্ক বাড়ানোর প্রস্তাব রয়েছে। পাঙ্গাস মাছের ফিলেট, দামি হিমায়িত মাছ, কিছু বিদেশি খাদ্যপণ্যেও বাড়তে পারে কর। স্বাস্থ্য ঝুঁকির পণ্যের মধ্যে সিগারেট, জর্দা, গুল ও নিকোটিন পণ্যে বাড়ছে করভার। ফলে এসব পণ্যের দাম বাড়তে পারে। এছাড়া রড ও ইস্পাতজাত পণ্যে কর বাড়লে নির্মাণ খরচেও প্রভাব পড়তে পারে। বাড়তে পারে বিদেশি প্রসাধনী ও বিলাসী আমদানি পণ্যেরও। সব মিলিয়ে প্রস্তাবিত বাজেটে একদিকে সাধারণ মানুষের খরচ কমানোর উদ্যোগ, অন্যদিকে রাজস্ব বাড়াতে কিছু খাতে বাড়তি চাপ। দুই ধরনের প্রভাবই থাকছে। শবনম অবনী, মাই টিভি, নিউজ ডেস্ক। দর্শক, এই মুহূর্তে সংসদ ভবন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুব সৈকত। মাহবুব, 2026-27 অর্থ বছরের 9,38,000 কোটি টাকার বাজেট ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। তো বাজেটের প্রতিক্রিয়ায় কি বলছেন সংসদ সদস্য ও অর্থনীতিবিদরা, জানাবেন। ধন্যবাদ। আপনি জানেন যে বাজেট অধিবেশন কিন্তু টানা চলছে। 3টায় শুরু হয়েছে আনুষ্ঠানিকভাবে, সে অর্থে দুটো ব্রেক ছিল, আসর নামাজ এবং মাগরিব নামাজের। তো সেইগুলো বাদ দিলে বলা যায় যে টানা 4 ঘন্টারও বেশি সময় ধরে কিন্তু বাজেট অধিবেশন চলছে। যে বাজেট আগামী দিনের বাংলাদেশ কিভাবে চলবে, সেই বাংলাদেশের যে বিভিন্ন সেক্টর রয়েছে সেই সেক্টরগুলো কিভাবে চলবে তার একটি গতিপথ নির্ধারণ করে দিবে। কারণ হচ্ছে সকল উন্নয়নের সাথেই কিন্তু অর্থের বিষয়টি জড়িত। তো সরকারের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে এবারের বাজেট হচ্ছে সুষম বাজেট, সুষম বরাদ্দ রাখা হয়েছে। যেটি আপনারা জানেন প্রিয় দর্শক, যে সরকারের যে ক্ষমতাসীন দল বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি পূরণের এবারের বাজেট অনেকটাই। কারণ হচ্ছে সেই অর্থে কিন্তু সোশ্যাল সেফটি নেটওয়ার্ক যেটি রয়েছে, সামাজিক বেষ্টনী, সেই সামাজিক বেষ্টনীর আওতায় বিপুল সংখ্যক একটি বরাদ্দ কিন্তু দেওয়া হয়েছে, যাতে অবহেলিত সমাজের নিগৃহীত, অবহেলিত, নিপীড়িত মানুষের জন্য বিভিন্ন সেক্টরে তারা যাতে ভালো থাকতে পারে। মোট কথা হচ্ছে মানুষের মৌলিক যে চাহিদাগুলো রয়েছে, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, স্বাস্থ্য, সেই বিষয়গুলো যেন নিশ্চিত করা যায়। এবং এবারের বাজেটে যখন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, তিনি এর আগে বিভিন্ন মন্ত্রণালয় চালিয়েছেন, কিন্তু অর্থমন্ত্রী হিসাবে তার প্রথম কিন্তু বাজেট। সেই বাজেটে যখন এই বিষয়গুলো বলছিলেন তখন কিন্তু গোটা হাউস তার কথার সমর্থনে টেবিল চাপড়ে সমর্থন দিয়েছেন। এমনকি শিক্ষা খাতে ব্যাপক বরাদ্দ দেওয়া হয়েছে। বিশেষ করে যেসব শিক্ষা প্রতিষ্ঠান, সেই শিক্ষা প্রতিষ্ঠানের নানামুখী পদক্ষেপ এবং বরাদ্দ নেওয়া হয়েছে। দর্শক, আপনারা জানেন যে একই অবস্থা স্বাস্থ্য খাতে। স্বাস্থ্যসেবা দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য, তৃণমূলেও যেন স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া যায়, সে লক্ষ্যে কিন্তু নানাবিধ পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশেষ করে স্থানীয়ভাবে প্রত্যেক জেলায় জেলায় যেন বিশেষায়িত হসপিটাল গড়ে তোলা যায়
এবং সেই সুযোগ সুবিধা নিশ্চিত করা যায়, সেজন্য কিন্তু বাজেটে বিপুল একটা অঙ্ক এই স্বাস্থ্য খাত বরাদ্দ দেওয়া হয়েছে। একই সাথে ফ্যামিলি কার্ড সহ শুরু করে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, এভাবে যে স্বাস্থ্য কার্ড, সেগুলোর জন্য সরকার কিন্তু নানাবিধ পদক্ষেপ নেওয়া হয়েছে। একটি বিষয় কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, তা হচ্ছে যে আগামীতে যেন বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টির জন্য সরকারের এই বাজেটে ঘোষিত হয়েছে, তা হচ্ছে যে যদি দেশীয় কোনো শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে কেউ চেষ্টা করে, সেক্ষেত্রে দেশীয় শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে কিন্তু কর আওতামুক্ত রাখা হয়েছে একটা বড় একটা সময়ের জন্য। এরপর আস্তে আস্তে 10 বছরের মধ্যে খুবই অল্প সংখ্যক দেওয়া হয়েছে। শুধু দেশীয় শিল্প প্রতিষ্ঠান যাতে গড়ে তোলা যায় সে ব্যাপারটি তারা উৎসাহিত করেছেন। একই সাথে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য কিন্তু একটু সুখবর রয়েছে। আপনারা জানেন যে এটিও আসলে রেমিটেন্সেরই অংশ। সেই কন্টেন্ট ক্রিয়েটররা দীর্ঘ সময় তাদের সেই কন্টেন্ট ক্রিয়েটরদের উপরে আবার ভ্যাট বা ট্যাক্স ছিল, সেটিও কিন্তু একদমই জিরো করে দেওয়া হয়েছে। তো সব কিছুর মধ্যে কিন্তু বারবার অর্থমন্ত্রী বলার চেষ্টা করেছেন যে গণবান্ধব জনগণের প্রত্যাশা পূরণের বাজেট। যদিও বাজেটের আকার অনেক বেশি, কিন্তু তিনি প্রত্যাশা করেছেন যে যদি করের আওতায় বাড়ানো যায় এবং সংশ্লিষ্ট ডিপার্টমেন্টকে যদি সৎভাবে কাজ করতে পারে, তাহলে কিন্তু সেই করের আওতা বাড়বে। একই সাথে লোনের ব্যাপার রয়েছে, বিভিন্ন দাতা সংস্থা আছে, সেটির কিছুটা লোনের ব্যাপার রয়েছে। সেটি বিশ্লেষকরা আমরা শুনেছি যে এখানে যারা অর্থনীতিবিদ পর্যবেক্ষণে এসেছিলেন এই বাজেট পেশের, তারা সেটি নিয়ে মন্তব্য করেছেন যে সরকারের জন্য এটি চ্যালেঞ্জ হবে, আস্থা ধরে রাখারও একটা ব্যাপার রয়েছে। সংসদ সদস্যরা এখনও সংসদ ভবনে আছেন, 2-1 জন বের হয়েছেন। তার মধ্যে আমরা দেখেছি ব্যারিস্টার রুবিন ফারহানা একটু আগে, তিনিও এটি নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন যে IMF-এর যে প্রেসক্রিপশন, সেই প্রেসক্রিপশন নিয়ে তিনিও কথা বলেছেন। তো সব মিলে আসলে বাজেটের ব্যাপারে প্রতিক্রিয়ার যে বিষয়টি, তা হচ্ছে যে সংসদ সদস্য যারা সরকারি দলের রয়েছে তারা মনে করছেন যে কমিটমেন্ট নিয়ে এখনকার সরকার যে কমিটমেন্ট নিয়ে দেশ পরিচালনায় এসেছে, সেই কমিটমেন্ট পূরণের জন্য বর্তমান বাজেট ঠিকই আছে। কিন্তু বিরোধী দলের পক্ষ থেকে যদিও তাদের বিভিন্ন পর্যবেক্ষণ রয়েছে, সেই পর্যবেক্ষণ তারা কিছুটা ইতিবাচক কিছুটা নেতিবাচক সেটি বলেছেন। আমরা দেখেছি শিক্ষা স্বাস্থ্য খাতে যখন বাজেট দেয়া হচ্ছে, তখন বিরোধী দলে থাকা কিছু সংসদ সদস্যকেও আমরা সরকারি দলের সাথে কিন্তু টেবিল চাপড়াতে দেখেছি। তার মানে এটার সাথে তাদের সমর্থন রয়েছে। তো সব মিলে আসলে বাজেট অধিবেশন হয়তো বা আশা করা হচ্ছে যে ঘণ্টাখানেকের মধ্যে শেষ হবে। সেই শেষ হওয়ার পরে একসাথে হয়তো বের হবে, তখন বিএনপির মহাসচিব কিংবা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ এখানে কথা বলতে পারেন বিরোধী দলের নেতা সহ অন্যান্য সংসদ সদস্যরাও। আমরা হয়তো পরবর্তী সংবাদে সেই বিষয়গুলো তুলে ধরতে পারবো। তো এখনকার মতো এই হচ্ছে জাতীয় সংসদ ভবন থেকে আমাদের খবর। পরবর্তী খবরে আমরা বিস্তারিত তুলে ধরবো। ফিরে যাচ্ছি স্টুডিওতে। মাহবুব, আপনাকে ধন্যবাদ। দর্শক, সংসদ ভবন থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী মাহবুব সৈকত। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। এদিকে বাজেট ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সিপিডির সম্মানিত ফেলো অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য জানান, বাজেট চিন্তাশীল, তবে বাজেট বাস্তবায়নে যে আর্থিক খাত সেটি দুর্বল। আর অর্থনীতিবিদ আবু আহমেদ জানান, বেসরকারি খাত থেকে সুদের হার কমানো ও পুঁজিবাজারকে চাঙ্গা করা গেলে এই বাজেটের লক্ষ্যমাত্রা পূরণ হওয়া সম্ভব। নীতি কাঠামো নিঃসন্দেহে খুবই শক্তিশালী এবং সেই অর্থে সূক্ষ্মভাবে বিচক্ষণের সাথে তৈরি হয়েছে। কিন্তু এই নীতি কাঠামোকে বাস্তবায়ন করার জন্য যে আর্থিক ভিত্তি, যে আর্থিক কাঠামো, সেটা অত্যন্ত দুর্বল। কারণ এটার জন্য প্রয়োজনীয় অর্থ নেই এবং যে অর্থের প্রাক্কলন করা হয়েছে সেটা খুব বাস্তবসম্মত বলে মনে হয় না। আমাদের যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে সরকারের পরিচালনাগত ব্যয় বেড়ে যাচ্ছে দিনের পর দিন, যাতে এবং এই জন্য বাংলাদেশ ইকোনমি কর্জের মধ্যে ডুবে যাচ্ছে। এটা যদি লাগাম টেনে ধরতে পারে পরিচালনা ব্যয় সরকারের, তাহলে অবশ্যই এটা সাফল্য দেখা দিবে। আর জিডিপি গ্রোথ রেট বর্তমানে 3.4 বা 3.5, এখান থেকে 5.5-এর মধ্যে তো অবশ্যই নিতে হবে। মূল অর্থনীতি যদি সামনে না এগোয়, তাহলে ওই যে সামাজিক নিরাপত্তা যে সমস্ত স্কিমের কথা বলেছে সেগুলো ভালো, সেগুলো তখন হবে এটা কি মানুষের ওই যে ইনফ্লেশন হবে এবং মানুষের পক্ষে জীবন ধারণ করা কঠিন হয়ে যেতে পারে।
ছাত্রছাত্রীদের পুষ্টির চাহিদা মেটাতে এবং সুস্বাস্থ্য নিশ্চিতকরণে মিড ডে মিল কর্মসূচি চালু ও পর্যায়ক্রমে সারা দেশে সম্প্রসারণ এবং ছাত্রী ও শিক্ষিকাদের স্যানিটেশন ও হাইজিনকে প্রাধান্য দেওয়া হয়েছে বাজেটে। এছাড়া বাজেট প্রস্তাবে ৬৫ বছর বা তার বেশি বয়সী নাগরিকদের জন্য ট্রেনে ফ্রি যাতায়াত এবং মেট্রো রেলে ২৫% ভাড়া ছাড়ের পরিকল্পনা রাখা হয়েছে। এছাড়া অন্যান্য শ্রেণীর কল্যাণে নানা যুগান্তকারী ও জনকল্যাণমুখী প্রস্তাব রাখা হয়েছে। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নতুন সরকারের প্রথম বাজেট। প্রস্তাবিত এই বাজেটে উঠে এসেছে নতুন কিছু বিষয়, যা প্রশংসা পেয়েছে সর্বস্তরে। এবারের বাজেটে ট্রেন যাতায়াতে ভাড়ায় সুবিধা পাচ্ছেন ৬৫ বছরের বেশি বয়সীরা। দূরপাল্লার ট্রেন যাতায়াতে এই বয়সীরা যাতায়াত করবেন বিনামূল্যে, আর মেট্রো রেলে পাবেন ভাড়ার উপর ২৫% ছাড়। সারা দেশে পর্যায়ক্রমে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে মিড ডে মিল কর্মসূচি চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে প্রস্তাবিত এই বাজেটে। শিক্ষা ও মানব সম্পদ, স্বাস্থ্য, দক্ষতা ভিত্তিক কর্মসংস্থান, সামাজিক সুরক্ষা, কৃষি ও খাদ্য নিরাপত্তা, নারীর ক্ষমতায়ন, জ্বালানি নিরাপত্তা, অবকাঠামো, স্থানীয় সরকার ও গ্রামীণ উন্নয়ন, ক্রিয়েটিভ অর্থনীতি, জলবায়ু পরিবর্তন ও তথ্য প্রযুক্তি খাতকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে। বাজেট ঘোষণায় অর্থমন্ত্রী জানান, সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো বাস্তবায়ন করা হবে আগামী অর্থ বছরে। মাননীয় স্পিকার, প্রস্তাবিত বাজেটে ঘোষণা করা হয় সারা দেশে নিয়োগ করা হবে ১ লাখ স্বাস্থ্যকর্মী। প্রতিটি পরিবারকে দেয়া হবে ই-হেলথ কার্ড। সারা দেশের মসজিদের ইমাম, মুয়াজ্জিন এবং খাদেমদের জন্য নির্ধারণ করা হয়েছে মাসিক ১০,০০০ টাকা সম্মানী, এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের পুরোহিত ও সেবায়িতদের জন্য ৮,০০০ টাকা সম্মানী প্রস্তাব করা হয়েছে এই প্রস্তাবিত বাজেটে। রাজধানীর পুরনো বাস সরিয়ে ইলেকট্রিক বাস চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে এই বাজেটে। এছাড়াও প্রস্তাবিত বাজেটে ফ্রিল্যান্সার ও কন্টেন্ট ক্রিয়েটরদের আয়ের উপর ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। মানুষের জন্য নিরাপদ, সমৃদ্ধ, মর্যাদাশীল জীবন নিশ্চিতকরণে সরকারের অভিপ্রায়ের একটি প্রতিফলন। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। রাজধানীর মগবাজারে ৮ দিন হাসপাতালে ৬ নবজাতকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় হাসপাতালটির লাইসেন্স বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বিকেলে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর প্রভাত চন্দ্র বিশ্বাস। এ সময় রোগীদের দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দেন তিনি। আতিকুর রহমান, তিতাসের রিপোর্ট। ঈদের আগের দিন ২৭ মে মগবাজারের ৮ দিন হাসপাতালের পোস্ট ডেলিভারি ওয়ার্ডে একের পর এক নবজাতক মৃত্যুর ঘটনা নাড়িয়ে দেয় সবাইকে। কয়েক ঘন্টার ব্যবধানে ৬ নবজাতকের মৃত্যু হয়। ঘটনার পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনে বলা হয়, ওয়ার্ডে অতিরিক্ত মানুষের উপস্থিতি, দীর্ঘ সময় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা বন্ধ থাকা, বিকল্প ভেন্টিলেশনের অভাব এবং বাতাসে কার্বন ডাই অক্সাইডের মাত্রা বেড়ে যাওয়ায় মৃত্যুর সম্ভাব্য কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে হাসপাতাল কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দেয় স্বাস্থ্য অধিদপ্তর। জানতে চাওয়া হয়, কেন বাতিল করা হবে না লাইসেন্স। বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর প্রভাত চন্দ্র বিশ্বাস ৮ দিন হাসপাতালের লাইসেন্স বাতিলের ঘোষণা দেন। ৯/৬/২০২৬ খ্রিস্টাব্দ মোতাবেক যে জবাব ও ব্যাখ্যা প্রদান করা হয় তাহা কর্তৃপক্ষের নিকট সন্তোষজনক না হওয়ায় দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ রেগুলেশন অর্ডিন্যান্স 1982 এর 11(2) খ ধারা অনুযায়ী অত্র হাসপাতালের লাইসেন্স বাতিল করা হইল। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, পুরো ঘটনায় আইনগত প্রক্রিয়া ও পরবর্তী পদক্ষেপ নির্ধারণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। লাইসেন্স বাতিলের পরবর্তী 30 দিনের মধ্যে বাতিলের বিরুদ্ধে সরকারের কাছে আপনার আপিল বা পুনর্বিবেচনা করার আইনি সুযোগ রয়েছে। আতিকুর রহমান, তিতাস, মাই টিভি। হাইকোর্টে রামিসা সহ অন্যান্য ধর্ষণ ও হত্যা মামলার শুনানি কখনোই মুলতবি চাইবে না রাষ্ট্রপক্ষ। মামলাগুলো বিরতিহীনভাবে চলবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে অ্যাটর্নি জেনারেল বলেন, রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স শুনানি তিনি নিজেই করবেন। এছাড়া হাইকোর্টে রামিসা হত্যা মামলা পরিচালনায় রাষ্ট্রপক্ষের বিশেষ আইনজীবী প্যানেল গঠন করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন। এর আগে বুধবার নারী ও শিশু নির্যাতন মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য হাইকোর্টে বিশেষ বেঞ্চ
গঠন করেন প্রধান বিচারপতি। রোববার থেকে বিচারপতি বিশ্বদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত এই হাইকোর্ট বেঞ্চ বিচার কাজ পরিচালনা করবেন। আমরা জানতে পেরেছি যে রামিসা হত্যা মামলা, যেটা খুবই আলোচিত সাম্প্রতিক মামলা, তারও সমস্ত রেফারেন্সের নথি সুপ্রিম কোর্টে চলে এসেছে। এ সম্পর্কে আপনাদেরকে আমি আগেই জানিয়েছিলাম এবং সেই অনুযায়ী আমরা আশা করছি হয়তো যে দ্রুত পেপার বুক সম্পন্ন হয়ে যাবে। দ্রুত পেপার বুক সম্পন্ন হয়ে গেলে আমরা প্রত্যাশা করতে পারি হয়তো যে রবিবারে এই তালিকার মধ্যে এই মামলাটিও আসতে পারে। এছাড়া অন্যান্য এই জাতীয় যে মামলা আছে সেই মামলাগুলো যেভাবে আসবে সেগুলো আমরা শুনানি করব। আমাদের পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল অফিসের যারা এই জাতীয় মামলার শুনানিতে অভিজ্ঞ তাদেরকে দিয়ে স্পেশাল টিম করে দেওয়া হয়েছে, আইনজীবীদের প্যানেল তৈরি করে দিয়েছি। চট্টগ্রামের বাকুলিয়ায় আলোচিত শিশু ধর্ষণের মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সকাল 11:30টার দিকে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল বিচারক সৈয়দা হাফসা ঝুমার আদালতে সাক্ষ্য দেন শিশুটির মা, 2 খালা সহ 6 জন। সাক্ষ্য দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক এবং পুলিশ কর্মকর্তা মোশাররফ হোসেন। এর আগে গতকাল শিশুটির বাবা, নানি সহ 9 জন আদালতে সাক্ষ্য প্রদান করেন। বাকিদের সাক্ষ্য প্রদানের জন্য রবিবার দিন ধার্য করে আদালত। এই মামলায় সর্বমোট সাক্ষী রয়েছে 22 জন। গত 21 মে বাকুলিয়ার চেয়ারম্যান ঘাটা এলাকায় ঘটে শিশু ধর্ষণের এই ঘটনা। বিরোধী দলীয় নেতা ও জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিস্টিয়ান বিক্সমোলার। সকাল 11:30টায় জাতীয় সংসদ ভবনে এই সাক্ষাতে অনুষ্ঠিত হয়। এই সময় বাংলাদেশ ও ডেনমার্কের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বাংলাদেশের উন্নয়নে ডেনমার্কের অবদান ও মানসম্মত ঔষধ আমদানিতে ডেনমার্কের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। এতে দুই দেশের পারস্পরিক সহযোগিতা এবং অভিন্ন উন্নয়ন লক্ষ্যের ভিত্তিতে বাংলাদেশ ও ডেনমার্কের সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী হবে বলে আশাবাদ প্রকাশ করা হয়, যা দুই দেশের এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক টেকসই উন্নয়ন, স্বাস্থ্যসেবা এবং অর্থনৈতিক অগ্রগতির ক্ষেত্রে নতুন দিগন্ত সৃষ্টি করবে। সাক্ষাতে ডেনমার্কের মান্যবর রাষ্ট্রদূত জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন দেখতে ডেনমার্কের প্রত্যাশার কথা তুলে ধরেন। নারায়ণগঞ্জের বন্দরে একটি ভবনের সিলিন্ডারের পাইপ লিকেজ থেকে জমে থাকা গ্যাসের আগুনে বিস্ফোরণে একই পরিবারের 4 জন সহ 5 জন দগ্ধ হয়েছে। সকালে উপজেলার মদনপুরের চাঁদপুর এলাকায় আক্তার হোসেনের ভাড়াটিয়া বাড়িতে এই ঘটনা ঘটে। সকালে রান্না করার জন্য দিয়াশালাই দিয়ে চুলায় আগুন দেওয়ার সময় সিলিন্ডারের পাইপ লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে আগুনের বিস্ফোরণ হয়। এই সময় ঘরে থাকা সবাই দগ্ধ হয়। তাদের চিৎকারে আশেপাশে লোকজন এসে উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করে। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন মিন রহমান জানান, একই পরিবারের 4 জন সহ 5 জন দগ্ধ অবস্থায় বার্ন ইউনিটে আসলে তাদের চিকিৎসা দেওয়া হয়। মধ্যরাত থেকে শেষ হচ্ছে ইলিশ সহ সব ধরনের মৎস্য শিকারী সরকার আরোপিত 58 দিনের নিষেধাজ্ঞা। তাই সাগর যাত্রায় অপেক্ষায় শেষ সময়ে মুখে আছেন জেলেরা। ইতিমধ্যেই সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ করেছেন মৎস্য শিকারীরা। তবে অবরোধকালীন সময়ে বেশ কিছু অসাধু জেলের সমুদ্রে মাছ শিকার এবং অবৈধ ট্রলারের দৌরাত্মে বিপুল পরিমাণে ছোট মাছ ও রেণুপোনা ধ্বংস হওয়ায় আশানুরূপ মাছ না পাওয়ায় শঙ্কায় রয়েছেন অনেক জেলে। তাই আগামী অবরোধকালীন সময়ে সাগরে প্রশাসনের টহল জোরদারের পাশাপাশি অবৈধ ট্রলার বন্ধে কার্যকরী পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন তারা।